আদরের ভালোবাসার শ্রদ্ধেয় তারেক রহমান আমাদের এর প্রধানমন্ত্রী, এ সদ্য প্রধানমন্ত্রী হয়ে আসছেন উনি। ওনার কাছে তো আমাদের আশা অনেক অনেক আশা, তবে মনে হচ্ছে আমাদের এই আশা বাস্তবায়িত হবে। যে তার কথাবার্তা চলাফেরায় বোঝা যাচ্ছে যে সে এই দেশের প্রধানমন্ত্রী যেভাবে চলে, যেভাবে বলে, যেভাবে করে গেছেন বিগত দিন, আমার মনে হয় যেন সেটা করতে চাচ্ছেন না, সে উল্টাটা। প্রধানমন্ত্রী যাচ্ছে, গাড়ি হরেন বাজাতে বাজাতে যাচ্ছে, মানুষ রাস্তা ক্লিয়ার করো, চাচ্ছেন না উনি। আমি একেবারে মন থেকে বলতেছি, ভালো লাগে, দূর থেকে দেখে ভালো লাগে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। একেবারে সাধারণ মানুষের মতো চলে যাচ্ছেন উনি বলেও যাচ্ছেন, করেও যাচ্ছেন। আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন, সুস্থ নেক হায়াত দান করেন, যেন জনগণের এইভাবে খেদমত করে যেতে পারেন। আমি দোয়া করি, যেহেতু মা চলে গেছেন, বাবা চলে গেছেন, ভাই চলে গেছেন, তা তো আসলে কেউ নাই। সে তো অনেক কিছু করবে না, যেহেতু কেন করবেন, কিন্তু তার ফ্যামিলিটায় ভাই আছে, ভাইয়ের 2 বাচ্চা আছে, নিজের 1 বাচ্চা আছে, সুন্দরভাবে কেটে যাবে। সে বুঝাতে চাচ্ছে, আমরাও বুঝি, মনে মনে বুঝতেছি যে সে বুঝাতে চাচ্ছে যে আমার এগুলো তো খাওয়ারও লোক নেই, আমি কেন এত কিছু করে যাব। আমাদের মন বলতেছে, আর আমি যা দেখে আসতেছি একটু একটু দূর থেকে তো দেখি, মাঝে মাঝে শুনি, সুন্দর সাদা মাঠা। ওই দিন একবার একটা পেপারে না কোথায় দেখলাম, নিচে বসে সবাইকে নিয়ে খাচ্ছে, ভালো লাগলো। যেমন মেয়ে তেমন আমাদের ডক্টর জুবাইদা রহমান, উনিও একেবারে সাদা মাঠা মানুষের মতো শালীনভাবে চলেন, শালীনতা বজায় রাখে চলেন, ভালোই লাগলো। মাটিতে বসে আমরা নামাজ পড়লাম, মাটিতে বসে একসাথে ইফতার করলাম, ভালো কান্না লাগছে। ওখানে যত ছিল ছেলেমেয়েরা সাথে সাথে বলতেছে রাইমাকে যে আপনি এত ভালো, আপনি এত ভালো, আপনি এত সুন্দর, আপনাকে আমাদের খুব ভালো লাগে। আমিও বসে আছি, আর সব সাথে সাথে সব ছাত্রছাত্রী ওই 3 বাচ্চারা একেবারে হাত উঠাই বললো, আপনারা অনেক ভালো, আপনারা অনেক ভালো। মনে তখন ভালো লাগছে না আমাদের? আমাদের প্রধানমন্ত্রীর মেয়ে, আমাদের প্রধানমন্ত্রীর ওয়াইফ সবার মুখে মুখে এত সুন্দর করে বলতেছিল, তখন আমার খুব ভালো লাগছে। আমাকে বলছে, আন্টি প্রধানমন্ত্রীর বউ? হ্যাঁ, প্রধানমন্ত্রীর বউ, প্রধানমন্ত্রীর মেয়ে। আল্লাহ, প্রধানমন্ত্রীর মেয়েরা কি এরকম বসে? বউ কি মাটিতে বসে? হ্যাঁ, দেখো দেখো, মাটিতে বসে, কিছুই না, কোনো অহমিকা নাই, কোনো গর্ব নাই, দম্প নাই। এই তো এইটা হইলো আমাদের, যেটা আমরা চাই, আশা করি, আমরা দোয়া করি, আমরা আশাও করি, দোয়া করি। এলাকার সমস্যা হলো যে এলাকায় কিছু ছেলে মেয়েরা উচ্ছৃঙ্খল হয়ে গেছেন, 1 নাম্বার 1। তাদের প্রজন্মে এদেরকে দেখে দেখে আরও কিছু আসতেছে, তারাও ঠিক থাকবে না। আমি প্রথম চাচ্ছি যে এদেরকে পুলিশ দিয়ে, আর্মি দিয়ে কিছুতে কিছু হচ্ছে না। আমার একটা আশা, আবার দেখি না কোনো ওদেরকে ভালোবাসা দিয়ে, আমি মায়ের ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে ওদেরকে ঠিক করতে পারি কিনা, আমার এইটুকুন আশা। আমি এটা মনে মনে ভাবতেছি, আমি মনে হয় পারবো। প্রতিটি এলাকায় ওদেরকে ডেকে 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 আনি, মনে হয় যেন পারবো ভালোবাসা দিয়ে, এইটুকুন আমি করব। আরেকটা কথা হলো যে উচ্ছৃঙ্খল যেভাবে এই যে রাস্তাঘাটগুলা, কোনো রাস্তাঘাট ঠিক মতে গাড়ি চলতে পারে না, মানুষ জনগণ হাঁটতে পারে না। কেন পারে না? এই যে আমাদের ব্যবসায়ীরা, ছোটোখাটো গরিব ব্যবসায়ীরা, ওরা রাস্তার উপরে দোকান, টং দোকান, রাস্তার উপরে তোমার চকি, ভ্যানের দ্বারা, ভ্যান গাড়ি দিয়ে ওরা ব্যবসা আরম্ভ করে। ওটা যখন সকাল বিকাল যাই দেখতে যাই, আমি মাই খাইতে নিয়ে গেলাম যে তোমরা এইভাবে ব্যবসা করলে তো রাস্তায় মানুষ হাঁটতে পারবে না। তোমরা চকি বসাও দালালদেরকে পয়সা দিয়া, চাঁদাবাজদেরকে পয়সা দিয়া, ওই চাঁদাবাজেরাই তোমাদের কাছ থেকে পয়সা নিয়ে তোমাদেরকে মারে। তার চেয়ে তোমরা এরকম রাস্তা বন্ধ করো না। এখন তখনই ওরা প্রশ্নের এ কথা বলার সাথে সাথে ওরা বলে যে আমাদেরকে আপনারা বসার মতো জায়গা করে দেন,
বসার মতো ব্যবস্থা করে দেন, তাহলে আমরা বাঁচবো কী করে? এটা তো অপ্রিয় সত্য কথা। ওরা গরিব মানুষ, ওরা যাবে কোথায়? ওরা 2-4 পয়সা রুজি রোজগার করে সংসার চালায়। সংসার চালাবে কী করে ওরা? ওদেরও তো সংসার আছে, ছেলে মেয়ে আছে। ওদেরকে বিনা চাঁদায় যেন ব্যবসাটা করার ব্যবস্থা করে দিতে পারে। এদেরকে আমরা চাচ্ছি রাস্তা থেকে সরিয়ে ওদের জন্য একটা জায়গার ব্যবস্থা করার জন্য। আমি যদি ইনশাআল্লাহ এই নারী হয়ে যদি এই কাজটা করার জন্য আমার মন্ত্রীদের, পুরুষ এমপিদের ধারে ধারে যাই, ওদেরকে হাতে করে নিয়ে যদি নামি, ইনশাআল্লাহ আমি কামিয়াব হব, সাকসেস হতে পারবো ইনশাআল্লাহ। যে আমার মন বলে আমি পারবো। কারা চাঁদা চায়? কারা? ওই যে মাদক আসক্ত ছেলেরা, মেয়েরাও ধরছে এখন, দেখি মাঝে মাঝে যাই, ঘুরে দেখি। এই মাদক আসক্ত ছেলেরা যখন পয়সা ঘরে পায় না, রোজগার করে না, তারা তখনই যায় ওই 2 টাকার ভ্যানের পয়সা আসে, বেটা সারাদিনে 500 টাকা রুজি করে, বলে টাকা দেন আমাকে, 500 টাকা দেন, 200 টাকা দেন। তখন ওরা কষ্ট পায়, তখনই আমাদের ধারে ধারে, মানুষের ধারে ধারে যায়। এরা এই এলাকার মুরব্বীদের কাছে যান, যে এলাকা মার্কেট থাকে মার্কেটের আশেপাশে মুরব্বীদের কাছে যান, যে আমাদেরকে আজকে আমার 500 টাকা রোজগার হয়েছে, দেখেন ও চাঁদা চাচ্ছে। তো ও চাঁদা চাচ্ছে কেন? ও তো ওই যে কিছু বিক্রি হচ্ছে না মাদক, ওগুলা খাওয়ার জন্য সে টাকা চাচ্ছে, ও তো সংসারে দিচ্ছে না। তখন আমি তো অনেক দিন ওদের বাবা মাকে সার্চ করছি, ধরে নিয়ে আসছি, ডেকে আনছি, যে কেমন ছেলে মেয়ে। এমনও কথা বলে ফেলি, মেয়ে পাশে চলে আসে, জন্ম দিয়েছ যে বাচ্চা, এই মেয়ে ছেলে মেয়েগুলো মানুষ করতে পারে না। তো বলে মারা বাবারা যে আপনারা চেষ্টা করেন না। আজকে 84 থেকে রাজনীতি করি, হাঁটি হাঁটি পা এতটুকু এসেছি, সেই তৃণমূল থেকেই তো রাজনীতি করে যাচ্ছে। কিন্তু এই বিগত 17 বছর অনেক নির্যাতিত হয়েছি। শুধু আমি একা নয়, আমার পুরো পরিবার, আমার পুরো ফ্যামিলি নির্যাতিত এই বিগত 17 বছর ধরে। ঠিকমতো আমরা মা ছেলেরা বাসায় ঘুমাতে পারিনি, সাথে ছেলের বউরা, মেয়েরা তো বিয়ে হয়েছে দূরে চলে গেছে, তো ওরা আসে, ভয়ে ওরা আসতো না। বিশাল বড় ইতিহাস, বাসায় প্রকাশ করা যাবে না। আর আমি নারী, আমি তো বয়স হয়েছে আমার 70 বছর, তখন বয়স, এখন তো 74 বছর। 70 বছর বয়সে আমি তো আর বাচ্চা মেয়ে না, অল্প বয়স না। আমার ছেলের বয়সে তখন 50 বছর। ছেলে মেয়েদেরও 40, 45, 50 এভাবে পরপর হচ্ছে। আমার 4 ছেলে মেয়েরও বয়স হয়েছে, এরাও নির্যাতিত হয়েছে মার সাথে সাথে। এখন যাক, দেশে 5ই আগস্টের পরে তো যেটা আরম্ভ হলো আন্দোলন, এই ছেলেদের সাথে বললে তো মরলাম, মরছি তো মরছি। বিগত দিন তো আমি নির্যাতিত হয়েছি, আমার ছেলে মেয়ে হয়েছে। এবারে আমার চোখের সামনে ছেলেরা তো, 2টা ছেলে তো আমার থেকে অনেক দূরে সরে রাখতে হয়েছে, যেহেতু ছেলেদেরকে মেরেই ফেলবে পেলে। ধাওয়া পাল্টা ধাওয়া খেয়েছি কতবার, দূরাইতে পারি নাই। পায়ে এখনও দাগ আছে, রড ঢুকে গেছিল, এখনও আছে। আজকে দেখতে রক্ত পড়তেছে, নামাজ পড়তে বসে দেখলাম ওটা শুকাই আবার কাঁচা হয়ে যায়। 2 বছর এটা শুকাচ্ছে না, এমন অবস্থা। তবুও তো আমি বিচলিত হই নাই, পিছু হটি নাই। যাক, মানুষের তো আশা থাকে, অনেক আশা। মানুষের তো প্রমোশন চায়, ডিমোশন তো চায় না কেউ। তা আমার একটা আশা তো আছে, শেষ বয়সে অনেক আশা, অনেক ইচ্ছা, মানুষের আরেকটু খেদমত করে যাব, মৃত্যুর আগ পর্যন্ত একটু আরেকটু খেদমত করে যাই। আমি দলের কাছ থেকে আমার মা খালেদা জিয়া, আমি অনেক বড় প্রত্যাশিত ছিলাম, আমাকে আশা দিয়েছিল, চলে গেলেন। আশা দিয়ে আমাকে বলেছিল যে আমি তোমাকে 2008-এ মনে হয় ব্যারিস্টার রফিক সাহেব হঠাৎ দাঁড়াই গেল, আমাকে আমার মা জননী আশা দিয়েছিলেন যে তুমি ধৈর্য ধরো, এবার রফিকের বয়স হয়েছে, রফিক সাহেব, ব্যারিস্টার রফিক সাহেব, উনি করুন, ওনাকে সাহায্য করো, তোমরা উনাকে হেল্প করো, উনারকে তোমারে ভোট দিয়ে, তুমি কাউন্সিলরের অনেক ভোট আছে, এই ভোট দিয়ে উনাকে উঠাও। তো ভাগ্য উনার, যাক, আমি আর আগালাম না, উনারে খেদমত করার জন্য উনার কাজ করছি। চলে গেল সময়, 14 আসলো, তাও পেলাম না, তখন আরেকজনে পেল। এভাবে আগাতে থাকলাম আমি, আরেকবারও পেলাম না। এবারও আমার অনেক আশা ছিল,
এবারে নির্বাচন করব, কিন্তু তাও ভাগ্যে লাগে। ছেলেটাকে আমি অনেক আদর করি, যখন দিল ছেলেটাকে আমি বললাম যে যাক, তো আমার ছেলের বয়সে আমি মনে করবো আমার ছেলেই নির্বাচনটা করতেছে, আমিনুল হক, আমার ছেলে নির্বাচনটা করুক। আমি অংশগ্রহণ করলাম, ওর ওখানে কাজ করলাম একেবারে নিবেদিত প্রাণে ওর জন্য আমি কাজ করেছি। ওর ভাগ্যে ছিল না, কপালে কিছু কিছু আমাদেরও হয়তো কোনো সমস্যা ছিল, নাহলে ওর ভাগ্যে তো হলো না। যাক, ও না হলেও কী হবে, আমাদের আর একটা মন্ত্রিত্ব পেয়েছে, প্রতিমন্ত্রী হয়েছে, আমরা যেতে খুশি।